কতক্ষণ লাগবে আপনার? ছোড়া কেনাকাটা করতে যাবে, ওদের কারোরই ইচ্ছে ছিল না। রাত্রি বলেছিল, মা কিছুদিন আগেই তো কেনাকাটা করলাম। কিন্তু আনোয়ারা মানেননি, কড়া গলায় বলেছেন, সেটা তো বিয়ের জন্য, এখন কমফোর্টেবল কিছু নিবি। ইমরোজ জানে বলে লাভ হবে না, তাই এবার কিছু বলেনি। তাছাড়া এই হানিমুনে সে এখন বেশ আগ্রহের সাথেই যাচ্ছে, শোধবোধ বলে কথা। আপনি ওয়েটিং রুমে অপেক্ষা করুন, আধা ঘন্টা লাগবে। এতক্ষণ অপেক্ষা করতে হবে? কল করে আসলেই পারতেন, কাজ না গুছিয়ে তো যাওয়া যায় না। নির্ঘাত এই মেয়ে ইচ্ছে করে দেরি করছে, সারাক্ষণ ওকে ভোগান্তি দিতে এক পা খাড়া করে রাখে। অসহ্য মেয়ে। রাত্রে কাজ শেষ করে বেরুলো, ঘড়ি ধরে 42 মিনিট পরে। ইমরোজ মোটরসাইকেল কিনেছে কিছুদিন হয়, পুরনোটা অনেকদিন থেকেই অকেজো হয়ে পড়ে আছে। বাইকের সামনে দাঁড়িয়ে রাত্রি বলল, আপনি বাইক এনেছেন কেন? আপনি যান, আমি রিক্সা বা সিএনজি দেখছি। দেখুন, সেটা আগে বললেই পারতেন। 42 মিনিট অপেক্ষা করিয়ে এখন সিনক্রেট করছেন কেন? আপনার সাথে বাইকে চাপতে ভরসা পাচ্ছি না, রিভেঞ্জ ঘুরছে মাথায়। বলা তো যায় না, ইচ্ছে করে ফেলেও দিতে পারেন। ভয় পাচ্ছেন? আপনি ভয় পান জেনে ভালো লাগলো। রাত্রির চোখে আগুন ঝরিয়ে ইমরোজকে ভস্ম করে দিতে চাইলো। ভয় ওই জিনিসটা আমার মধ্যে নেই। সরুন, সামনে এগিয়ে বসুন। খবরদার, যদি ফেলে দেবার চেষ্টা করেছেন, আমি একা পড়বো না, আপনাকে সাথে নিয়েই পড়বো। আমি এতটাও খারাপ নই যে ইচ্ছে করে কারো অ্যাক্সিডেন্ট করাবো, এটুকু ভরসা রাখতেই পারেন। রাত্রি উৎপলের সাথে বাইকে উঠেছে অসংখ্যবার, তাই তেমন জড়তা নেই। কিন্তু ইমরোজের সাথে প্রথমবার কোথাও যেন খানিকটা অস্বস্তি হলো, তবে সেটা কেটে গেল দ্রুত। বেশ সাবধানেই চালাচ্ছে ইমরোজ। রাত্রির মনে হলো ছেলেটা ভীষণ ঝোগরুটে, বোকাও মনে হয় মাঝে মধ্যে, কিন্তু অন্যান্য বিষয়ে একেবারে খারাপ নয় বোধ হয়। কেনাকাটা করার সময় রাত্রি ইচ্ছে করে সময় নিল। দুই বাসার সবার জন্য কেনাকাটাও করলো ওরা। দাম মেটাতে গিয়ে কিছুটা কথা কাটাকাটি লাগছিল, কারণ রাত্রি ইমরোজকে টাকা দিতে নিষেধ করেছিল। শেষমেশ দুজন 50-50 বিল শেয়ার করতে রাজি হয়েছে। ইমরোজ খেয়াল করলো রাত্রির পোশাক কেনায় খুঁতখুঁতে, তবে শপিং এ তারও অনীহা। কোনো মেয়ের শপিং এ অনীহা থাকতে পারে, এটা ওর জন্য রীতিমতো বিস্ময়কর। আগামীকাল রাত্রিরা কক্সবাজার চলে যাবে 3 দিনের জন্য। এই উপলক্ষে ওদের বাসায় ইমরোজদের দাওয়াত আজ। রাত্রি খয়েরি রঙের একটা শাড়ি পরলো। বিয়ের সময় উৎপল দিয়েছিল শাড়িটা, ভারী সাজে ওর চেহারার মিষ্টতা ঢেকে যায়। মানায় না কেন যেন। মানানসই স্বল্প প্রসাধনী ব্যবহার করেছে সে, তবে লিপস্টিক গাঢ় রঙের পরে। খোলা চুলে ওকে ভীষণ সুন্দর লাগছিল। ইপসিতা ওকে ডাকতে এসে উচ্ছ্বসিত গলায় বলল, ভাবি, তোমাকে কি যে মিষ্টি লাগছে। তোমার থেকে কম। মৃদু হেসে উত্তর দিল রাত্রি। ইমরোজ নীল রঙের পাঞ্জাবি পরেছে। আনোয়ারা বললেন, ঘরে পাঞ্জাবিটা পরতে পারলি না? কেন মা, এটাতে কি সমস্যা? এই জেনারেশন পুরোটাই এমন রসকসহীন, নাকি তোরা দুটেই এমন এক পিস? ইমরোজ আর রাত্রি দুজন দুজনের দিকে তাকালো। ইমরোজ ভাবলো, দেখতে যেমন নিরীহ, কাজকর্মের সাক্ষাৎ শাকচুন্নি। রাত্রির ভাবনা ছিল, দেখো কেমন গোবেচারা ভাব, মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ এর পেটে পেটে শয়তানি। চেহারা আর স্বভাবের এত পরিবর্তন কেন? রাত্রি মায়াকে বলল, মা, ভাইয়ার বিয়ের ব্যাপারে এসে তোমাদের ডিটেলস দেব। খুব ভালো ফ্যামিলি, মেয়েটাও ভালো। ভাইয়াকে বায়োডাটা দিয়েছিলাম, দেখে সিদ্ধান্ত নিও। উৎপল কি বলেছে? কিছুই না, তবে ও যেহেতু কোনো সম্পর্কে ইনভলভ হয়নি, আপত্তি করার তো কিছুই দেখছি না। আচ্ছা, সে হবে না হয়, তোরা ভালোই ভালোই ঘুরে আয়। মায়া আর হাবিব সাহেব দোয়া করে দিলেন ফেরার সময়। নির্দিষ্ট দিনে ওরা নির্ধারিত ট্রেনে গিয়ে বসলো। দুজনের একসাথে প্রথম যাত্রা। ইমরোজের মনে প্রতিশোধ নিতে পারার আনন্দ, রাত্রির বলে সেই মধুময় আনন্দে চিরতার রস ঢালার বাসনা। মধুর সাথে চিরতার রস মেশালে কেমন লাগবে, বিটকেলে স্বাদের কথা মনে পড়তেই কেমন গা গুলিয়ে এলো। চট্টগ্রামে রাত্রির ফুপুর বাসা, সেখানে একবার না গেলে তিনি ভীষণ মন খারাপ করবেন। ওরা এসেছে খুব অল্প সময়ের জন্য। চট্টগ্রাম পৌঁছতে ভোর হবে। বিকেল পর্যন্ত ফুপুর বাসায় বিশ্রাম করে কক্সবাজারে যাবে ওরা। কিছুক্ষণ ভালোই গেল, দুজনেই পাশাপাশি বসে বই পড়ছিল।
কেউ কারোর সাথে কথা বলছিল না, শুধু ট্রেন থামলে ইমরোজ একবার করে দেখতে চেষ্টা করছিল কোন স্টেশন। হঠাৎ একজন ইমরোজের বয়সী সুদর্শন ছেলে এসে রাত্রিকে রাখলো। আপু, আপনার কাছে পানি হবে? ইমরোজের আগে যখন উঠেছিল এই ছেলেকে দেখেছে। ওদের থেকে বেশ দূরেই এর সিট। এদিকে উকি ঝুঁকি মেরে পাশের জনকে কিছু বলছিল। এখন যে আশেপাশে বাদ দিয়ে রাত্রির কাছে পানি নিতে এসেছে, বিষয়টা ওর ভালো লাগেনি। ওর সন্দেহ আছে এই ছেলের ব্যাগ চেক করলে নিশ্চিত পানির বোতল পাওয়া যাবে। রাত্রি কিছু বলার আগে সেই বলল। হ্যাঁ, আমি দিচ্ছি। এরপর ইচ্ছে করেই রাত্রিকে বলল। পানিটা কোন ব্যাগে যেন? রাত্রি ছেলেটার ইন্টেনশন বুঝতে পেরেছে, তবে ইমরোজের ওর প্রতি প্রোটেক্টিভ হওয়ার কারণ বোধগম্য হলো না। রাত্রি ইমরোজের ব্যাকপ্যাক ইঙ্গিতে দেখিয়ে বলল। ওইটাতে মনে হয়। এবার ছেলেটা জিজ্ঞেস করলো। যদি কিছু মনে না করেন, আপনারা সম্পর্কে? দুজন একসাথে উত্তর দিল। হাজব্যান্ড ওয়াইফ। ছেলেটা এই যুগলকে কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে দেখে বলল। ও আচ্ছা, আপনাদের দেখে বোঝা যায় না ঠিক। ওদের সম্পর্ক যাই থাক, বাইরের মানুষ কেন আঙ্গুল তুলবে? দুজনেরই মেজাজ খারাপ হলো। ইমরোজ বলল। কেন? না মানে, কাপড়টা তো গল্প করে উচ্ছ্বাসিত থাকে। আমি ভেবেছিলাম আপনারা অপরিচিত। আচ্ছা সরি, কিছু মনে করবেন না, আসি। রাত্রি হেসে বলল। সে কি, পানি লাগবে না? না, আসি। ছেলেটা যাবার পরে রাত্রি হেসে ফেলল। ইমরোজ বলল। হাসছেন কেন? আপনাকে বিরক্ত করতে এসেছিল, এতে হাসির কি আছে? অদ্ভুত মেয়ে তো আপনি। আমি হাসছি আপনার জন্য। আমি কি করেছি? আমাকে বিরক্ত করলে আপনার কিন্তু খুশি হবার কথা ছিল। আপনি বিরক্ত হলেন কেন? আশ্চর্য, আপনার প্রতি আমার একটা রেসপন্সিবিলিটি আছে না? রাত্রি মাথাটা ইমরোজের দিকে একটু এগিয়ে এনে চোখে চোখ রেখে বলল। সেটা হলেই ভালো। আমার প্রেমে পড়তে যাবেন না যেন, তাহলেই ডুববেন। বলেই রাত্রি সরে গিয়ে সিরিয়াস ভঙ্গিতে বইতে মুখ ডুবিয়ে দিল। এমন ভয়ঙ্কর একটা কথা বলেছে মাত্রই কে বলবে দেখে। ইমরোজের কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস দ্রুততর হয়েছিল, কেন কে জানে। তবে ধাতস্থ হয়ে নিয়ে সগর্বে ঘোষণা দিল। আপনার প্রেমে আমি? যদি কখনো উন্মাদ টুন্মাদ হয়েছে তাহলে জানি না, কিন্তু সুস্থ থাকতে ইম্পসিবল। আমি শুধু সতর্ক করলাম। রাত্রি খুব ভালো করে জানে আর যাই হোক ইমরোজ ওর প্রেমে পড়েনি, ওকে চালানোর জন্য কথাটা বলেছে। প্রতিক্রিয়া দেখে বেশ মজাও লাগছে। কতক্ষণ পরে খাবার বের করে খেয়ে নিল। আনোয়ারা ওদের জন্য হালকা খাবার দিয়ে দিয়েছেন, তবে বাকি রাস্তা কেউ আর কোনো কথা বলল না, নির্বিঘ্নেই কাটলো। নামার সময় ইমরোজ নিজের ব্যাগটা নিয়েই দাঁড়িয়ে পড়েছে দেখে রাত্রি বলল। আমার একটা ব্যাগ ধরুন। আপনি নিচেই নিন, আপনারটা আমি কেন ধরতে যাব? একটু আগে না বললেন আমি আপনার রেসপন্সিবিলিটি, এখনই ভুলে গেলেন? নিলেই তো বলবেন আমি আপনার প্রেমে পড়ে গেছি। কথা শোনার জন্য কেন নেব? প্রেমে পড়ার ভয় পাচ্ছেন? এত ভীতু আপনি? এবার ইমরোজের আতে ঘা লাগলো। ও মোটেও ভীতু নয়, সেটা প্রমাণ করার জন্য রাত্রির লাগেজটা নিল। পুরো 1 মাস থাকার প্ল্যান নাকি আপনার? এত কি নিয়েছেন ব্যাগে? মেয়েদের অনেক কিছু লাগে, ব্যাগ বড় হয় স্বাভাবিক, আপনি বুঝবেন না। এর মধ্যে ট্রেন থেমে গেছে। নামার আগে ইমরোজ বলল। আমি মোটেও ভীত নই। জেনে খুশি হলাম। মা আমার কাছে বায়োডাটা চাইছে। উৎপল আছে একটা মানসিক যন্ত্রণার মধ্যে। ইপসিতার সাথে মুঠো ফোনে কথা বলছে এখন। কার? শোভার। উৎপল, ফাজলামো করছো? সত্যি, রাত্রি নাকি সেদিন যাবার আগে মাকে বলে গেছে আমার কাছ থেকে বায়োডাটা নিতে। মা ওটা চাইছে এখন। এবার মনে হয় আমাদের সব বলে দেওয়া উচিত। এভাবে আর কত? এভাবেই যদি বলবো তাহলে এত কাহিনী করে ওদের বিয়ে কেন দিলাম? আমি মাকে বলেছি আমি হারিয়ে ফেলেছি ওটা। ওটা আসুক, এর মধ্যে একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। একটু ভরসা রাখো এসপি। আমার কিছু ভালো লাগছে না। আলো ভালো ওরও লাগছে না। কোনো বুদ্ধি না পেলে সরাসরি বলতেই হবে। ইপসিতা ছাড়া অন্য কাউকে বিয়ে করা ওর পক্ষে সম্ভব নয়। ওর মনে পড়ে ওর বন্ধু পিয়ালের বিয়েতে ইপসিতা এসেছিল। সে পিয়ালের ছোট বোনের ফ্রেন্ড, সেখানেই পরিচয়, কথাবার্তা চলতো। বলতে বলতে এক সময় ভালো লাগা তৈরি হয়। তারপর হুট করে একদিন সে প্রস্তাব দিয়ে ফেলে। ইপসিতাও রাজি হয়ে যায়। সেই থেকে ওদের সম্পর্ক, কত শত প্রতিশ্রুতি,
কক্সবাজারে আসতে রাত হয়ে গেল। ওরা হোটেলে নিজেদের রুমে এসে ফ্রেশ হয়ে একবার বেরুলো। কলাতলি বিচের এদিকে ভালোই জনসমাগম, তবে আলো নেই সেভাবে। অদূরের স্থানীয় দোকানগুলোর আলো আসছে খানিকটা। আজ অদ্ভুত সুন্দর চাঁদ উঠেছে, জ্যোৎস্নালোকে ভেসে যাচ্ছে জলরাশি। বাতাসে ভেসে আসছে সমুদ্রের কান্না কিংবা আনন্দের সুর, সেই সাথে বিশাল সমুদ্রের গর্জন। কেমন মন খারাপ করা একটা ভালো লাগাই আচ্ছন্ন করে ফেললো রাত্রিকে। মনে হলো সুবিশাল জলরাশির সামনে সে অতি তুচ্ছ একজন মানুষ। ওর আশেপাশে সমস্তই যেন মুহূর্তের জন্য বিস্তৃত হয়ে গেল। আমার এই গর্জনটা খুব ভালো লাগে। ইমরোজের কথায় ওর ঘোর কাটলো। এর আগেও সে দুবার এসেছে এখানে, একবার পরিবারের সাথে আর একবার ফ্রেন্ডদের সাথে। এবার যার সাথে এসেছে তার সাথে ওর অদ্ভুত এক যোগসূত্র। ওর যে জীবন সঙ্গী হবে তার অচেতন মনে আঁকা ছবির সাথে কি এই ছেলেটা মিলে? তবুও তো একটা অদৃশ্য সুতো ওদের আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে। এই অপার্থিব পরিবেশই কিনা ওদের ভেতরে থাকা প্রতিশোধের খেলা কিছু মুহূর্তের জন্য যেন কোথায় সরে গেছে। রাত্রির আজ আর রাগ হলো না। আমারও। ওরা সৈকত ধরে হাঁটলো বেশ কিছুক্ষণ। মাঝে মধ্যে অর্থহীন কিছু আলাপ, দুজনেই যদিও স্বীকার করবে না, তবুও ভেতরে ভেতরে জানে সময়টা মন্দ কাটেনি। হোটেলে ফিরতেও কিছুক্ষণ ঘোরের মধ্যেই থাকলো, তবে ওই পরিবেশে যা স্বাভাবিক, এই আলো ঝলমলে বন্ধ রুমটা সম্পূর্ণই আলাদা। কিছুক্ষণের মধ্যেই দুজন আবার নিজেদের মধ্যে ফিরে এলো। চমৎকার সময় কাটাই রাত্রি। আজ আর ইমরোজের পিছু লাগেনি। সে জামাটা বদলাবে বলে ওয়াশরুমে যাচ্ছিল, ইমরোজের ঝড়ের বেগে ওকে ক্রস করে ঢুকে পড়লো। রাত্রির কিছুক্ষণ সময় লাগলো বুঝতে, এরপর দাঁতে দাঁত চেপে বলল, অসভ্য ফাজিল ছেলে। সে প্রবল রাগে এই পাশ থেকে ছিটকিনি তুলে দিয়ে জামা বদলে আয়েশ করে বসলো। একে ছাড় দেওয়াই ভুল হয়েছে। বেটা বদের হাড্ডি মিচকে হনুমান। আজ ইমরোজের একদিন কি রাত্রির একদিন? যদি জরুরি হতো, ও যেহেতু আগে যাচ্ছিল, ওকে বললে কি যেতে দিত না? এটা কি ধরনের বর্বর আচরণ? ওয়াশরুমের দরজায় ক্রমাগত ধাক্কা পড়ছে। রাত্রির তাতে ভ্রুক্ষেপ নেই। সে কানে ইয়ারফোন গুঁজে প্রিয় গানের মূর্ছনায় ডুব দিয়েছে। ওই বর্বর ছেলে কিছুক্ষণ শাস্তি ভোগ করুক নিজের আচরণের জন্য। প্রায় 10 মিনিট অতিবাহিত হবার পরে রাত্রি সাড়া দিল। এত শব্দ করছেন কেন? আপনি দরজা বন্ধ করে রেখেছেন কেন? এটা কি ধরনের আচরণ? এক্ষুনি খুলুন। ইমরোজের ক্রুদ্ধ গলা ভেসে এলো। রাত্রি গলা কিছুটা উঁচিয়ে বলল, আপনি যেভাবে ঢুকলেন মনে হলো ওটা আপনার ভীষণ পছন্দের জায়গা। ভাবলাম প্রিয় জায়গায় কিছুক্ষণ বন্ধ থাকতে পারলে আপনি খুশিই হবেন। রাত্রি, এই মুহূর্তে যদি ছিটকিনি না খুলেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। হুমকি দিচ্ছেন? অনেক ভয় পাচ্ছি, ভয় কাঁপছি থরথর করে। শুনি কি করবেন আপনি? ফাজলামোর একটা সীমা আছে, খুলুন। রীতিমতো ফুঁসছে ইমরোজ। সম্ভব হলে দরজা ভেঙে ফেলতো সে। তারপর বেরিয়ে এই দরজার ভাঙা অংশ দিয়ে ওই অভদ্র মেয়ের মাথায় সেটা প্রয়োগ করতে পারলে ওর শান্তি হতো। খুলবো না। আপনার শাস্তি এটা। 1 ঘন্টা পরে খুলবো। কিসের শাস্তি? জানে না? আপনি একদিন আমার সহবত জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছিলেন। একটা মেয়ে ওয়াশরুমে যাচ্ছিল, তার অনেক রকম ইমার্জেন্সি থাকতে পারে। তাকে জিজ্ঞেস না করে প্রায় ধাক্কা দিয়ে আপনি ভেতরে গেলেন। সহবত জ্ঞানের আপনার বড্ড অভাব। অভদ্র আচরণের শাস্তি এটা। ইমরোজ জানে কাজটা ঠিক হয়নি, কিন্তু ওই মেয়েকে বললে অবশ্যই ওকে সুযোগ করে দিত না, এটা সে নিশ্চিত। তাই তাৎক্ষণিকভাবে যা মাথায় এসেছে তাই করেছে। কিন্তু এই মেয়ে যে বিচ্ছু প্রজাতির সেটা ওর মনে রাখা উচিত ছিল। দেখতে নিরীহ কিন্তু বিষধর। 1 ঘন্টা অনিচ্ছাকৃতভাবে বাথরুমে বন্দি, জিনিসটা ইমরোজের হজম হচ্ছে না একেবারেই। এক্ষুনি খুলুন। আপনি আপাতত বন্দি, মিস্টার লেকচারার। এসব হুমকি এখানে চলবে না। 1 ঘন্টার আগে বেরোতে চাইলে নিজের দোষ নিজের মুখে স্বীকার করুন। অনুতপ্ত হলে শাস্তি মওকুফ করা হবে কিনা ভেবে দেখা যাবে। আরেকটা কথা, এমন অভদ্র আচরণ করলে শাস্তি বেড়েও যেতে পারে। আমোদে গলায় বলল রাত্রি। ইমরোজ মরে গেলেও এই মেয়ের কাছে নতি স্বীকার করবে না, অসম্ভব। তবে আর রিস্ক নিল না, হুমকি দেওয়া থেকে বিরত থাকলেও। এরপর আর কোনো সারা শব্দ না পেয়ে রাত্রি ওর কাজে মন দিল। বিছানা ঠিকঠাক করলো মাত্র, বদলে ফেলা পোশাক ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে রাখলো। ফেলে রাখলে যাবার সময় মনে করে তুলতে ভুলে যাবে। বাসায় গিয়ে পরিষ্কার করে নেবে। কিছুক্ষণ পরে আবার মৃদু ধাক্কা পড়লো।
রাত্রির নিজের কাছেও মনে হলো কাজটা বাড়াবাড়ি হচ্ছে। 26 মিনিটের মাথায় সে দরজাটা খুলে দিল। ইমরোজ বেরিয়ে ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। সম্ভব হলে চোখের আগুনে সে রাত্রিকে ভস্ম করে দিত। আমার ভীষণ দয়া, তাই শাস্তি কমিয়ে দিলাম। ইমরোজ খপ করে রাত্রির একটা হাত শক্ত করে চেপে ধরল। আপনি এত নীতির ফুল ছুড়ে ছুটান, এখন যে অমানবিক আচরণ করলেন তার বলে সে নীতি কোথায় ছিল? রাত্রি হাত ছাড়ানোর চেষ্টা করলো। বল প্রয়োগ না পেরে সর্বোচ্চ শক্তিতে ইমরোজের হাতে চিমটি কাটলো। ইমরোজ ছোট্ট একটা আর্তনাদ করে ওর হাত ছেড়ে দিয়ে পিছিয়ে গেল। বিস্ফোরিত চোখে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। সেখানে 2 নখের প্রবল চাপে দাগ বসে গেছে, কিছুটা রক্তও জমেছে ভেতরে। বিষধর বিচ্ছু একটু আগেই এই মেয়ের নাম দিয়েছিল। এত দ্রুত নামের সার্থকতা প্রমাণ করেছে। এটার দাগ যদি থেকে যায়, সে সর্বদা শুদ্ধতা পছন্দ করে। এই মেয়ে কিনা ওর হাতে এমন দাগ করে দিয়েছে। আপনি একটা বিষাক্ত বিচ্ছু। রাত্রি হেসে বলল, মৌমাছি বলতে পারেন। এমনিতে শান্ত, কিন্তু চাকির ঢিল ছুড়লে মজা বুঝিয়ে দেই। নখ কাটেন না আপনি? সেটা আপনার জানার বিষয় নয়। একজন মেয়ের সাথে কিভাবে আচরণ করতে হয় তার প্রাথমিক শিক্ষা কিছুটা হয়েছে নিশ্চয়ই। ইমরোজের ধৈর্যের বাঁধ ভাঙলো। সে কখনো গলা উঁচিয়ে কথা বলে না, আজও পরিমিত আওয়াজ বজায় রাখলো, কিন্তু হিস হিসিয়ে বলল, আপনি নিজেকে কি মনে করেন রাত্রি? মহারানী ভিক্টোরিয়া? সকলে আপনার প্রজা? কাউকে শাস্তি দেবার আপনি কে? করেন তো ঘটকালি। আমার পড়াশোনা নিয়ে কথা শোনার আবার লজ্জা করে না? আপনার যোগ্যতা থাকলে একটা ভালো প্রফেশনে কাজ করতেন, নেই তো সেটা। তো এইসব করে কিছু টাকা কামিয়ে ধরাকে সরা জ্ঞান করেন। আপনার দৌড় আমার জানা আছে। রাত্রির সদা উৎফুল্ল হাসি এক লহমায় মিলিয়ে গেল। মুখ থমথমে হয়ে গেল, চোখে এক রাশ হতাশায় এসে ভিড়ল। আশ্চর্য শান্ত গলায় বলল, আপনার প্রত্যেকটা কথার উত্তর আমার কাছে আছে, কিন্তু যার মেন্টালিটি এমন তার কাছে সেসব ব্যাখ্যা করব না। এত দুর্দিন আমার আসেনি। বলে সে ওয়াশরুমে গেল। ইমরোজও যদি ছিটকিনি তুলে দেয় সেটাও ভাবলো না। সে ভীষণ কষ্ট পেয়েছে। ওর প্রফেশনকে ওকে এতটা ছোট করে আজ পর্যন্ত কেউ কথা বলেনি কোনোদিন। ওরা একজন আর একজনের পিছু লেগে থাকে টম এন্ড জেরির মতো, এটা ঠিক, কিন্তু সেখানে এতটা নিষ্ঠুর আক্রমণ থাকে না। তখন রাত্রি 2nd ইয়ারে পড়ে। ওদের এক বন্ধুর ক্যান্সার হয়েছিল। ওই বন্ধুর পরিবারের সামর্থ্য ছিল না চিকিৎসা ব্যয় বহন করার। তখন ওরা ফান্ড রেইজ করত। ওই সময় ওদের ডিপার্টমেন্টের সিনিয়র একজন ভাইয়া ওদেরই এক বান্ধবীকে পছন্দ করত, কিন্তু বলতে পারে না। ওদের সাথে শেয়ার করে। তখন রাত্রির মাথায় আইডিয়াটা আসে। সে প্রফেশনাল ওয়েতে ওদের সেটিং করিয়ে দেয়, কিছু পারিশ্রমিক নেয়। ওদের সামর্থ্যের সাথে ওই টাকাটাও সে ওই ফান্ডে দিয়ে দেয়। প্রথমে বান্ধবীদের সাথে নিয়ে বিবাহ.com শুরু করে। প্রথম দিকে তেমন ক্লায়েন্ট আসতো না। ওরা টাকা জমিয়ে লিফটেড ছাপায়, সেটা বিভিন্ন দোকানে দোকানে বিলি করে। 2-1 জন করে আসতে থাকে ক্লায়েন্ট। পারিশ্রমিকের টাকার পুরোটাই ওই বন্ধুর চিকিৎসায় দিয়ে দিত। 1.5 বছরের মাথায় সে মারা যায়। ওর বাকি বন্ধুরাও বিবাহ.com-এ আগ্রহ হারিয়ে ফেলে, কিন্তু রাত্রি অটল থাকে। বাবার কাছ থেকে টাকা নিয়ে সে প্রতিষ্ঠানটাকে একটু বড় করে। এরপর ওর একাগ্রতা, পরিশ্রম, সততা আর ইনোভেটিভ ইন্টেলিজেন্স প্রয়োগ করে আজ একটা ভরসাযোগ্য জায়গায় দাঁড়িয়ে আছে বিবাহ.com। এটা ওর তিলে তিলে গড়া হৃদয়ের একটা অংশ। নিজের দায়িত্ব নিজে নিয়েছে। ওর ফ্যামিলি ক্রাইসিস ছিল না, কিন্তু ওর অধীনে যারা কাজ করে প্রত্যেকেরই কর্মসংস্থানের ব্যবস্থা করেছে সে। হয়তো অল্প কিছু মানুষ, কিন্তু ওই মানুষগুলোর উপরে তাদের পরিবার নির্ভরশীল। প্রতি মাসে দাতব্য সংস্থায় পথ শিশুদের জন্য ডোনেশন দেয়। বিবাহ.com-কে আরো বড় করার স্বপ্ন ওর। তখন হয়তো আরো কিছু মানুষের কর্মসংস্থান হবে। বিয়ে দেওয়াটা বাজে প্রফেশন যারা মনে করে, তাদের মানসিকতা নিয়েও ও সন্দিহান। ওয়াশরুমের বন্ধ দরজায় মাথা এলিয়ে দিয়ে বড় করে শ্বাস টানলো। সে দুর্বল নয়, তাই কাঁদলো না, তবে ভেতরে ঠিকই তোলপাড় হচ্ছিল। ইমরোজ ঠাই দাঁড়িয়ে রইল। উৎপলের কাছে সে শুনেছিল নিজের পরিবার আর বিবাহ.com এই দুটো রাত্রির সবচাইতে বেশি পছন্দের। উৎপল বলেছিল কারণ ওর মনে হয়েছিল ইমরোজ রাত্রিকে বুঝতে চাই বলে জানতে চাইছে। তবে ইমরোজ সেদিন ওর দুর্বলতা খুঁজে পেয়েছিল। আজ প্রচন্ড রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিল। ভেবেছিল সব সময়ের মতো রাত্রি তেড়ে ফুঁড়ে ওর সাথে ঝগড়া করবে, কিন্তু এতটা ঠান্ডা আচরণ আশা করেনি। সে তো রাত্রিকে কষ্টই দিতে চেয়েছিল, তবুও এত খারাপ লাগছে কেন? অনুশোচনায় দগ্ধ হচ্ছিল ভেতরটা। ভুল হয়ে গেছে। রাত্রি বেরিয়ে দেখলো ইমরোজ একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে আছে।
সে নিজের মতো বিছানায় গিয়ে শুয়ে পড়ল। ইমরোজ বুঝতে পারছিল না কি করবে। ওর মনে পড়ে রাত্রি আলোতে ঘুমোতে পারে না। আলো জেলে রাখার দিনেও ওদের ঝগড়া হয়েছে কয়েকবার। আজ ওই প্রান্ত থেকে কিছু না বলা সত্ত্বেও ইমরোজ আলো নিভিয়ে দিল। কয়েকবার মনে হলো রাত্রিকে ডেকে একবার সরি বলে নেয়, কিন্তু কোথায় যেন বাঁধলো। কিছুক্ষণ পায়চারি করে সেও শুয়ে পড়লো রাত্রির পাশে। তবে ঘুম এলো না সহসা। ওই প্রান্তেও যে নির্ঘুম একজন তাও উপলব্ধি করলো। সকালের নাস্তা সেরে ইমরোজ রাত্রিকে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, ঘন্টাখানেকের মধ্যেই ফিরবো। রাত্রি নিরুত্তর। ইমরোজ জানে না কেন কৈফিয়ত দিল। সে বেরিয়ে এসে মুক্ত বাতাসে খানিকটা প্রশান্তি পেল। ভীষণ হাঁসফাঁস লাগছিল ভেতরে। সৈকত প্রচুর টুরিস্টের আনাগোনায় মুখরিত। ইমরোজ মাথায় চিন্তায় পাহাড় নিয়ে হাঁটছিল। সে মোটেও ছোট মনের নয়, কারো প্রফেশনকে সে তুচ্ছ করে দেখে না। যে তার জন্য বলেছিল কথাগুলো, কখনো বলে না বলেই হয়তো অপরাধ বোধ কাটার মতো খোঁচাচ্ছে ভেতরে। একবার ক্ষমা চাইতে হবে রাত্রির কাছে, নইলে নিজেকেই ক্ষমা করতে পারবে না। কিন্তু কিভাবে বলবে সেটাই বুঝতে পারছে না। একবার মনে হলো কোনো বন্ধুকে কল দেয়। ওর বেশিরভাগ বন্ধুরাই বিবাহিত। পরে নাকচ করে দিল। নিজের এই একান্ত ব্যক্তিগত বিষয় বন্ধুদের হাসি ঠাট্টার খোরাক যোগায়, এটা সে চায় না। উৎপলকে একবার কল দেবে কিনা ঠিক হবে না। ওর কাছ থেকে জেনে ওর আদরের বোনকে কষ্ট দিয়েছে, এটা জানলে নিশ্চয়ই ওকে সাহায্য করবে না। শেষমেশ গুগলের দ্বারস্থ হলো, সার্চ করলো কাউকে সরি বলার বেস্ট ওয়ে। রেজাল্ট দেখে এসে আশেপাশে হাঁটতে লাগলো। কয়েকজনকে জিজ্ঞেস করে একটা ফুলের দোকান পেয়ে গেল। সেখানে কার্ডও পাওয়া গেল। রাত্রির প্রিয় ফুল কি সে জানে না। অনেক ভেবেচিন্তে 10টা গোলাপ কিনলো। লাল নয়, সাদা গোলাপ। কার্ডে নিজের কিছু কথা লিখলো, যা মনে এলো ভেতরের অনুশোচনা থেকে। এরপর ফিরে গেল। রাত্রি রুমে ফিরে এসে মায়ার সাথে কথা বলল। এর মধ্যে আনোয়ারা কল দিলেন। কি খবর তোদের? ভালো মা, আপনি কেমন আছেন? ইপসি? আমরা ভালো আছি। খেয়েছিস? হ্যাঁ মা। এখন কি করিস? হোটেলেই আছি মা। ইমু কই? ইতস্তত করে রাত্রি বলল, ঘন্টাখানেকের জন্য বাইরে গেছে। ও আর বুঝতে শিখলো না। একসাথে গেছিস, বউকে একলা রুমে ফেলে কেউ বাইরে যায়? দাঁড়া, ওকে বলছি আমি। মা থাকুক না, উনি দরকারই গেছেন, চলে আসবেন। আচ্ছা, এবার কিছু বললাম না। কিছু উল্টাপাল্টা করলে আমাকে বলবি, কেমন? রাত্রি হেসে তাকে আশ্বস্ত করলো। আপনি চিন্তা করবেন না মা, বলবো। এই সময়টা সুন্দর মা, আনন্দ করো, হুল্লোড় করো, পরে আর এই সময়টা ফিরে আসবে না। কথা শেষ করে রাত্রির মন কিছুটা হালকা হলো। চাইলেই সব কথা সবাইকে বলা যায়। নিজের ছেলের এহেন আচরণের কথা তাকে বললে তিনি কষ্ট পাবেন। এমন উচ্ছল একজন মানুষকে কষ্ট দেবার কি দরকার, তাও একটা ঠুনকো বিষয়ে। আসলেই কি ঠুনকো? তাহলে এত কষ্ট হচ্ছে কেন? ইমরোজ ফিরলো প্রায় 1.5 ঘন্টা পরে। ভেতরে এসে ইতস্তত করে রাত্রির সামনে দাঁড়িয়ে থাকলো ক্ষণকাল। নিজেকে ধাতস্থ করে নিচ্ছে। এভাবে কোনো মেয়েকে কখনো সরি বলা হয়নি। অনভ্যাসের জড়তায় বিমূঢ় হয়ে আছে সে। বুক ঢিপ ঢিপ করছে। কি আশ্চর্য, প্রেম নিবেদন তো করছে না, একটা সাধারণ ক্ষমা প্রার্থনা। তাতেও এমন ওঠাপড়া কেন হচ্ছে? রাত্রি যে ধরনের মেয়ে, ওর সরি অ্যাকসেপ্ট করবে তো? তবুও সে চেষ্টা করতে চায়। রাত্রি তখন জানালার ধারে দাঁড়িয়ে আছে, বাইরে তাকিয়ে। এই রুম থেকে সি বিচে একটা অংশ স্পষ্ট দেখা যায়। ইমরোজ পায়ে পায়ে রাত্রির পাশে গিয়ে দাঁড়ায়। এরপর খুব ম্রিয়মান গলায় ডাকলো, রাত্রে একটু শুনবেন? রাত্রির দৃষ্টি উদাস। সে দৃষ্টি না সরিয়েই বলল, এগুলো আপনার জন্য। এবার রাত্রি ঘুরে তাকালো। ইমরোজের হাতে একগুচ্ছ সাদা গোলাপ আর একটা লাল রঙের কার্ড, ওর দিকে বাড়িয়ে ধরা। আসলে কালকে আমি আসলে সরি রাত্রি। আমতা আমতা করে কোনো রকমে বলল ইমরোজ। ওর চোখ দুটো রাত্রির চোখে স্থির। রাত্রির প্রায় নির্বিকার চোখ দুটো সহসাই ধক করে জ্বলে উঠল। সরি? কিসের জন্য ইমরোজ? একজন ফালতু ঘটকের কাছে সরি বলছেন? আপনার মতো একজন ব্রিলিয়েন্ট লেকচারার তুচ্ছ একজন মানুষের কাছে ক্ষমা চাইতে লজ্জা করছেন আপনার? ইমরোজ এবার সত্যিকার অর্থে অপ্রতিভ বোধ করলো। আমি ওভাবে বলতে চাইনি, রাগের মাথায়। ওকে থামিয়ে দিয়ে রাত্রি খ্যাপাটে গলায় বলল, সরি বললে কি আপনার বলা কথাগুলো বদলে যাবে? ফিরিয়ে নিতে পারবেন? আমার প্রফেশনটা আমার খুব কাছের, আমার সমস্ত প্যাশন দিয়ে তৈরি করা প্রতিষ্ঠান। কতটা স্ট্রাগল, হার জল করা পরিশ্রম করে আজকের অবস্থাতে আসতে হয়েছে। এর মূল্য বোঝেন আপনি?
মুখে বলা খুব সহজ। শায়লা রিসিপশনিস্ট, ওর মা আর ছোট বোনকে নিয়ে থাকে। আমার অ্যাসিস্ট্যান্ট ছেলেটা, ওর বাবা অসুস্থ, ইন্টারমিডিয়েটের পরে আর পড়াশোনা করতে পারেনি আর্থিক কারণে। ঋতু, শান্তা ওরাও নিজেদের জীবনকে একটু ভালো করে ধারণ করতে পারছে বিবাহ.com-এর জন্য। প্রতিষ্ঠানটা কেবল আমার নয়, এই সমস্ত মানুষগুলোর পরিশ্রমেরও। আপনি কত সহজে সমস্ত কিছুকে তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেললেন। একটা সরির এত শক্তি! ইমরোজ নিজেকে নিয়ন্ত্রণ করতে চোখের পাতা বার কয়েক বন্ধ করে আবার খুলল। আমি এত কিছু ভেবে বলিনি রাত্রে, কিন্তু বলার পরে গিল্টি ফিলিং কাজ করছিল ভীষণ, তাই মন থেকে। আপনার সরির আমার কোনো প্রয়োজন নেই। নিজের এরোগেন্সি নিয়ে ভালো থাকুন, আমাকে বিরক্ত করবেন না প্লিজ। ইমরোজ আজ আর কথা খুঁজে পেল না, কি বলা উচিত তাও বুঝলো না। রীতিমতো দিশেহারা বোধ করলো। ফুল আর কার্ডটা বেডসাইড টেবিলে রেখে বলল, এগুলো এখানে রেখে গেলাম, আবারও সরি আপনাকে বিরক্ত করার জন্য। আর বিরক্ত করছি না। বলেই হনহনিয়ে বেরিয়ে গেল ইমরোজ। রাত্রির কেন যেন হঠাৎ করে মন কেমন করে উঠল। ইমরোজ সেই যে বেরিয়ে গেছে আর ফেরেনি। রাত্রিও আর দুপুরে খেলো না। বিকেলেও যখন ইমরোজ ফিরলো না, তখন ওর চিন্তা হতে শুরু করলো। উঠে বসে ফুলগুলো হাতে নিল, কার্ডটা খুলে লেখাগুলো পড়লো। রাত্রি, আপনি আমাকে যতটা খারাপ ভাবেন আমি ততটা খারাপ নই। আপনার সাথে হেরে যাওয়াটা মানতে পারিনি, তাই জিততে চেয়েছিলাম যে কোনো মূল্যে। আমি যা বলেছি কিছু মন থেকে বলিনি। একবার বিশ্বাস করুন, আপনার কাজের প্রতি ডেডিকেশন, প্যাশনকে আমি রেসপেক্ট করি। শুধু জিততে চেয়েছিলাম, কিন্তু জিততে গিয়ে কোথাও হেরে গেছে। আপনি ক্ষমা না করলে এই গিল্ট চড়বে না। সরি রাত্রি। কখনো যা হয়নি তাই ঘটলো। কয়েক ফোঁটা জল রাত্রির চোখ বেয়ে গড়িয়ে পড়লো গালে। ইমরোজের অনুশোচনা ওর মধ্যে ফিরে এলো। সে কি এতটা হৃদয়হীন? কারো আন্তরিকভাবে বলা সরি অ্যাকসেপ্ট করতে পারলো না। রাগ পড়ে যেতে সব মনে করে দেখলো রাত্রি। আজ ইমরোজকে সত্যিকার অর্থেই আন্তরিক মনে হচ্ছিল। কেন এমন বাড়াবাড়ি করলো সে? সে নিজেও তো কত কথা বলেছে, দোষ তো ওরও আছে। কেবল একপাক্ষিক দোষারোপ সে তো কোনোদিন করে না। এখন কেন হঠাৎ করে এতটা অবিবেচক হয়ে গেল? নিজের ভুল বুঝতে পারলে সরি বলতে ওর কোনো দ্বিধা কাজ করে না। ইমরোজ ফিরুক, সে মিটিয়ে নেবে সবটা। কিন্তু তার দেখা নেই। রাত্রি কল দিয়েছিল, মুঠোফোনটা রুমেই ফেলে গেছে ছেলেটা। সে সারাদিন হোটেল রুম থেকে বেরুলো না। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে যাচ্ছে, তবুও যখন ফিরলো না তখন চিন্তা প্রগাঢ় হলো, ভয় হলো। কোথায় গেল মানুষটা? কোথায় খুঁজবে সেই রাতে অচেনা জায়গায় একা একা? 9টার পরে ইন্টারকমে জানানো হলো ইমরোজ ফিরেছে। কর্তৃপক্ষ পৌঁছে দিতে চাইলেও রাত্রি নিচে নেমে এলো। সারাদিন টেনশনে বিধ্বস্ত অবয়বেই এলো। ইমরোজের অবস্থা তথৈবচ। বসে আছে মাথা এলিয়ে। সে ডাকলো, ইমরোজ। ইমরোজ একবার কোনো মতে চোখ খুলে তাকালো। চোখ দুটো টকটকে লাল। একজনের সহায়তায় ওকে ধরতেই বুঝতে পারলো প্রবল জ্বরে এই ছেলের গা পুড়ে যাচ্ছে, কাঁপছে ঠক ঠক করে। এই শীতে গরম কাপড় না পরেই বেরিয়ে গিয়েছিল। তারই ফল বুঝলো রাত্রি। হোটেল স্টাফের কাছ থেকে থার্মোমিটার নিয়ে তাপমাত্রা পরিমাপ করে দেখলো 103 ডিগ্রি। খেয়েছেন দুপুরে? ইমরোজ মাথা দুদিকে নাড়ল। এত দুর্বলতার কারণটা বোঝা গেল। রাত্রে ইমরোজকে ধরে বসিয়ে দিল। সে মুখ গুজে বসেই আছে। রাত্রির মেজাজ খারাপ হয়ে গেল। হা করুন। খাবো না, কেন? ইচ্ছে করছে না। সারাদিন জ্বালিয়ে হয়নি? কতটা টেনশন করেছি জানেন আপনি? এখন মুখ খুলুন। আপনাকে টেনশন করতে হবে না। মহাশয়ের রাগের কথা এটা। রাত্রি মুখে কাঠিন্য এনে বলল, মা যদি আপনাকে সকাল বিকাল 2 বেলা করে ঠাটিয়ে কয়েকটা চর দিত নিয়মিত, তবে আপনার এই খাদ্যের আমি দূর হতো। রাত্রির কথা শুনে ইমরোজ আবার শোবার উদ্যোগ নিতেই ভয়ঙ্কর কথাটা শুনল। যদি না খান সারা রাত আপনাকে ওয়াশরুমে বন্ধ করে রাখবো। এমনিতেও শরীরের যে অবস্থা আপনার, প্রতিরোধ করতে পারবেন বলে মনে হয় না। আমি এক কথার মানুষ। ইমরোজ সাথে সাথে মুখ খুলল। রাত্রি হেসে ফেলল। ইমরোজ মেয়ে যাওয়া গলায় বলল, ভাববেন না আপনার হুমকিতে ভয় পেয়ে খাচ্ছে, নিজের শরীরের কথা ভেবে। এটুকু বলতেই হাঁপিয়ে গেল। পুরুষ নির্যাতনের কোনো মামলা করা যায় না। গেলে এই মেয়ের নামে সে অবশ্যই মামলা ঠুকে দিত। রাত্রি এখনো হাসছে। মানুষটার অবস্থা সত্যিকার অর্থেই নাজুক। তাই রাত্রি আর বাগড়াই গেল না, শুধু বলল,
অন্তত সারাদিন পরে নিজের ভালোটা যে বুঝতে পেরেছেন তাতেই আমি কৃতার্থ হয়েছি। কেমন ছোট্ট জেদি শিশুর মতো জেদ করছিল। এর জন্যেই কি আনোয়ারা আর ইপসিতা বলতো এই ছেলের মধ্যে এখনো একটা শিশুর বাস। খুব বেশি খেতে পারলো না ইমরোজ, কয়েক গ্রাস মুখে তুলতে গা গুলিয়ে উঠল। রাত্রি আর জোর করলো না। ও সবসময় কোথাও যাওয়ার আগে জ্বর ঠান্ডা অ্যাসিডিটি পেটের প্রবলেমের ওষুধ সাথে রাখে। ওষুধ খাওয়াতে এসে আবার বাগড়া দিচ্ছিল ছেলেটা। রাত্রি আবারও তার বিখ্যাত হুমকিটা দিতেই সুবোধ বালকের মতো খেয়ে নিল। ইমরোজকে ধরে ধরে ওয়াশরুমে নিয়ে গিয়ে মাথায় পানি দিয়ে দিল। ভেতরে এনে বিছানায় বসিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছিয়ে দিল। এরপর তোয়ালেটা ভিজিয়ে এনে ওর হাতে দিয়ে বলল, গা মুছে নিন। গা মোছা হলে ইমরোজ শুয়ে পড়ল। গা ঢেকে দিয়ে মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো রাত্রি। যা করেছেন তার জন্য যদিও বলা উচিত নয় তবুও বলছি সরি। ইমরোজ চোখ বন্ধ করেছিল। রাত্রির কথা শুনে ঝট করে চোখ খুলল। ভীষণ অপ্রত্যাশিত একটা কথা, খুব কাঠখোট্টা ভাবে বলা, তবুও যেন এক অদ্ভুত দোটানা তৈরি করলো কানে। মনে 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 আওড়ালো, সরি বলছে কিভাবে দেখো, যেন দয়া করে বলছে। এত অবাক হয়ে তাকিয়ে আছেন কেন? আনএক্সপেক্টেড ছিল, তবে এভাবে রেগে রেগে সরি হতে কাউকে দেখিনি। ভালোভাবে বলতাম, সারাদিন যা টেনশন দিয়েছেন তাতে উত্তম মাধ্যম জমে আছে, তবুও যে সরি বললাম এটা আপনার ভাগ্য। তাহলে বললেন কেন? আপনার আক্কেল জ্ঞান ভীষণ কম। একটা মেয়েকে এভাবে একা ফেলে সারাদিন কাটিয়ে এলেন, ফিরলেন কিভাবে? হোটেল পর্যন্ত ফিরতে না পারলে কি হতো ভেবেছেন? আমি বাইরে যাবার প্রস্তুতি নিচ্ছিলাম। ইমরোজ এতটা ভেবে দেখেনি। সকালবেলা রাগের মাথায় বেরিয়ে গিয়েছিল, তারপর একরাশ অভিমান এসে ভিড় করেছে। যার প্রতি পরোয়া থাকে তার উপরেই মানুষ কেবল অভিমান করে। সে কেন রাত্রির উপরে অভিমান করলো, তাও যখন জানে ওর দুঃখ প্রকাশের বিপরীতে ওই মেয়ের কেমন প্রতিক্রিয়া হবে। তবুও কি সে অন্য কিছু এক্সপেক্ট করেছিল? কেন করেছিল উত্তর জানা নেই। সারাদিন হেঁটেছে, দিনের বেলা প্রচন্ড রোদ ছিল বিচে, তাই সমস্যা হয়নি। কিন্তু সন্ধ্যার পর থেকে হিমশীতল বাতাস ওকে ভিজিয়ে দিচ্ছিল। তবুও জেদ করে দাঁড়িয়েছিল, নিজেকে কষ্ট দিতে চাইছিল যেন। একসময় শরীর আর নিতে পারছিল না। হোটেলে ফিরতে খুব কষ্ট হচ্ছিল। কোনো মতে শরীরটাকে টেনে নিয়ে হোটেল পর্যন্ত এসেছিল। লবিতে এসে পড়ে যায়। ও শুধু রুম নম্বরটা বলতে পেরেছিল স্টাফকে। মাথায় আরামদায়ক স্পর্শটা ভালো লাগছিল ওর। ঘুম পাচ্ছিল। শুধু একবার মৃদু গলায় বলল, জ্বরের কথাটা মাকে জানাবেন না প্লিজ। কেন? আমাদের অসুখ করলে মা প্যানিক করে, সারা রাত জেগে বসে থাকে। এখন তো দূরে আছে, আরো চিন্তা করবে। আচ্ছা বলবো না, আপনি একটু ঘুমাতে চেষ্টা করুন। রাতের দিকে জ্বর আবার বাড়লে রাত্রি জলপট্টি দিয়ে দিল। আগে সে খেয়াল করেনি, আজ দেখলো ইমরোজের চেহারায় আশ্চর্য এক শিশুসুলভ সরলতা আছে। ছেলেটা সুদর্শন, ওই সরলতার জন্য বাড়তি মাত্রা পেয়েছে। রাত্রি আশ্চর্য হয়ে ভাবলো সে এখানে এসেছিল এই ছেলেকে জ্বালাতে, ভোগান্তি দিতে। এখন জ্বরে কাতরাচ্ছে দেখে ওর প্রশান্তি পাবার কথা ছিল, উল্টে একগাদা আশঙ্কা নিয়ে বসে আছে। সেটা বোধহয় ওর ভেতরে মনুষ্যত্ব আছে বলেই। প্রায় সারা রাত ইমরোজের শিয়রের কাছে রাত্রি জেগে বসে রইল। জ্বর ওঠানামা করছে ভীষণ। ভোরের দিকে ফজরের আজান শুনে নামাজটা পড়ে নিল। এরপর জ্বর অনেকটা নেমে গেছে দেখে ভালো করে শুল। সারাদিনের চিন্তা তারপর এই ধকল দ্রুতই ঘুমিয়ে পড়ল। সকালে ইমরোজের ঘুম ভাঙতেই পাশে রাত্রিকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখলো। ওকে বিরক্ত করলো না। ঘুমিয়ে পড়লেও জ্বরের জন্যে ওর ঘুমটা হয়েছে ছাড়া ছাড়া। তাই প্রায় সারা রাত জুড়ে মেয়েটার ওর জন্য চিন্তা যত্ন মনে আছে। কৃতজ্ঞতায় ওর মনটা আচ্ছন্ন হয়ে উঠল। সে রাত্রির মুখের দিকে কতক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকলো জানে না। মেয়েটা প্রচন্ড একরোখা, রাগী, ঠোঁটকাটা। পৃথিবীর সব ঝগড়াটে একসাথে করে একটা কম্পিটিশন হলে এই মেয়ে নির্ঘাত প্রথম স্থান অধিকার করবে। তবুও কোথাও যেন একটা সংবেদনশীল মন আছে। নইলে অসুস্থ ইমরোজের জন্য সারা রাত জেগে থাকবে কেন? ওর শুশ্রূষা করার জন্য। আজ সারাদিনও রাত্রি কাটিয়ে দিল ইমরোজের শুশ্রূষায়। আগামীকাল ফিরে যাবে। যাবার আগে মেয়েটা ওর ব্যাগটাও গুছিয়ে দিল। অবশ্য মাঝে মধ্যেই স্বভাব সুলভ ভঙ্গিতে কড়া কথা শোনাচ্ছিল। কিন্তু ইমরোজের আজ কেন যেন রাগ হলো না। আপনি এত লম্বা জার্নি করতে পারবেন নাকি ফুপুর বাসায় একদিন থেকে তারপর যাব? পারবো, এখন অনেকটা ভালো লাগছে।
রাত্রি কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই আজ, আশ্বস্ত হলো। ইমরোজ হেসে বলল। থ্যাংক ইউ রাত্রি। রাত্রি উত্তরে কিছু বলল না, মৃদু হাসলো। সমস্যা নেই, আমি আগেও এসেছি এখানে, আবার আসা যাবে। রাত্রি ক্ষণকালের জন্য মৌন হয়ে গেল। ক্লান্তিতে ওর মাথা গেছে, কি বলতে কি বলেছে। আমি কথার কথা বলেছি। এবার যে ভোগান্তি দিয়েছেন, আপনার সাথে আমি পাড়ার দোকানেও যেতে রাজি নই। বলে সামলে নিয়ে হঠাৎ হেসে ফেললো। ইমরোজ জিজ্ঞেস করলো। হাসছেন কেন? সবাই মিলে আমাদের পাঠিয়েছে মধু চন্দ্রিমায়। না ছিল মধু আর না ছিল চন্দ্রিমা। ওদের প্ল্যানটা ডাহা ফ্লপ মেরেছে। ইমরোজ অস্ফুট স্বরে বলল। কে বললো ছিল না? রাত্রি শুনতে পায়নি। ইমরোজের ব্যাগ গুছিয়ে নিজেরটা গোছাচ্ছিল। জিজ্ঞেস করলো। কি বললেন? কই, কিছু না তো। ভাগ্যিস শুনতে পায়নি, নইলে এখনই ওকে লজ্জায় ফেলতো। ওরা এসেছিল পরস্পরকে জ্বালাতন করতে, কিন্তু কেমন করে একজন সর্বোচ্চ শক্তিতে যত্ন করে গেল, আর একজন ভাবছিল অপরপক্ষের কতটা কষ্ট হচ্ছে। একটা চাপা অনুশোচনা হচ্ছিল ইমরোজের সেদিন রাগের মাথায় বেরিয়ে যাবার মতো অপরিণামদর্শী আচরণের জন্য। মধুচন্দ্রিমায় মধু বা চন্দ্রিমা না থাকুক, কোথাও যেন একটা নির্ভরতা এসেছে। নিজের ভাবনায় চমকে উঠল ইমরোজ। অসুস্থতা ওর মনকেও দুর্বল করে দিচ্ছে নির্ঘাত। দুদিন আগেই ইমরোজ রাত্রি একটা অদ্ভুতরে মধুচন্দ্রিমা শেষ করে ঢাকায় ফিরেছে। ইমরোজ এখন অনেকটাই সুস্থ। রাত্রিও পুরো দমে ফিরে গেছে তার কর্মব্যস্ত জীবনে। কক্সবাজার থেকে বাস ধরার আগে সবার জন্য কিছু কেনাকাটা করেছে। আজ ওরা দুজন রাত্রির বাড়িতে এসেছে সেগুলো দিতে। ফেরার আগে মায়া রাত্রিকে আলাদা ডেকে জিজ্ঞেস করলেন। উৎপলের বিয়ের বিষয়ে কি যেন বলছিলি যাওয়ার আগে? ও তো কিছুই বলল না, তুই বল তো দেখি। রাত্রি ব্যাগের সোফার বায়োডাটা আর ছবি নিয়েই এসেছিল, সেটা মাকে দিয়ে বলল। নাও, তুমি আমাকে জানিও। মায়া ছবি দেখে বললেন। মিষ্টি দেখতে মেয়েটা, উৎপলের সাথে মানাবে। এখানে ওর মায়ের নম্বর আছে, চাইলে কথা বলতে পারো মা। খাবার পরে উৎপলের ঘরে এলো রাত্রি। ভাইয়া, তোমার কোনো ব্যাপার স্যাপার নেই তো? কিসের ব্যাপার? অবশ্যই বুঝতে পেরেছো ভাইয়া কিসের কথা বলেছি। উৎপল একটু আগেই ইপসিতার সাথে কথা বলছিল। মেয়েটা একটা আশঙ্কার মধ্যে আছে, সেও কি নেই, কিন্তু বহুদিন আগে রাত্রিকে কথা দিয়েছিল প্রেমে পড়লে সবার আগে ওকে জানাবে। তার বোন বড্ড অভিমানী। তাছাড়া ইমরোজের সাথে রাত্রির তখনকার দ্বন্দ্ব, সব মিলিয়ে এত নাটক রচনা করতে হয়েছে। এখন আর বিষয়টা এত সরল নেই। এখন যদি বলে, অনেক প্রশ্ন চিহ্ন দাঁড়াবে। ওরা যে কলকাঠি নেড়েছে ওদের বিয়ের, সেটা সামনে চলে আসবে, যার ফলাফল ভালো হবে না। আজ ইমরোজ আর রাত্রিকে একসাথে দেখে উৎপলের মনে হয়েছে যেভাবেই বিয়ে হোক, দুজনের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হচ্ছে মাত্র। এই মুহূর্তে ওদের ব্যাপারটা সামনে চলে এলে মনের নতুন জীবনে তার কিছু না কিছু প্রভাব পড়বেই। সেই প্রভাবটা যে সুখকর নয় সেটা জানা কথা। তখন তো দলিয়ে ভাবেনি, ভেবেছিল এদের বিয়ে হয়ে গেলে দ্বন্দ্ব মিটে যাবে, তখন নিজেদের রাস্তা পরিষ্কার হবে, কেউ বাগড়া দেবে না। কিন্তু এখন মনে হচ্ছে বিষয়টা আরো বেশি ঘোলাটে আর জটিল হয়ে গেছে। আপাতত ম্যানেজ করতে উৎপল ইতস্তত করে বলল। আরে না, তেমন কোনো ব্যাপার নেই। রাত্রি ভাইয়ের দিকে অন্তর্ভেদী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে বলল। আজ আসি তবে। চলে যাবি? আজ থেকে যা দুজন। আজ না ভাইয়া, উনি সবে জ্বর থেকে উঠলেন। এখান থেকে কলেজটা একটু দূর হয়ে যায়, এই শরীরে এত ধকল নেওয়া ঠিক হবে না। উৎপল মৃদু হেসে বলল। খুব চিন্তা হচ্ছে ইমরোজের জন্য। রাত্রি যেন কিঞ্চিত লজ্জা পেল, মুখ সামান্য আরক্ত হলো। কি ওই লোকের জন্য আমার চিন্তা হবে? কি যে বলো না ভাইয়া, ধুর। এরপর উঠে দাঁড়িয়ে দ্রুত বেরিয়ে যাচ্ছিল। এরপর আবার বলল। মানবিকতা বলে একটা জিনিস আছে, তুমি আমাকে চেনো না ভাইয়া? উৎপল উপলব্ধি করলো মুখে যাই বলুক, মনে সূক্ষ্ম হলেও একটা অনুভূতি জন্মাচ্ছে। সেটা লুকাতে চাইছে বলেই বারবার অজুহাত দিচ্ছে। ওর ভালো লাগলো, ভেতরের অপরাধ বোধ কিছুটা যেন কমলো। যাক, ওর প্রিয় একটা মাত্র ছোট্ট বোনটা ভালো আছে। কিন্তু সব জানলে রাত্রি রাত্রি ঘুরে তাকালো। কিছু বলবে? ধর, আমি যদি কোনো ভুল করে থাকি তোর সাথে, তুই কি আমাকে ক্ষমা করতে পারবি? কি ভুল আমার সাথে? ভাইয়া, তুমি আমার সাথে ভুল কিছু করবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। বলে এগিয়ে গেল রাত্রি। কি হয়েছে বলবে? ডিস্টার্ব?
বিশ্বাসও কখনো কখনো গলার কাটা হয়ে দাঁড়ায়। আজকের আগে উৎপল সেটা উপলব্ধিই করতে পারেনি। এই বিশ্বাস যে নিজের হাতে ভেঙেছে, প্রবল অনুশোচনায় আবারও মন জুড়ে জাল বিস্তার করলো। কোনো মতে বলল, কিছু না, এমনি জিজ্ঞেস করলাম। খুব ভালো থাক। রাত্রি কয়েক মুহূর্ত উৎপলের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইল, এরপর ধীর পায়ে বেরিয়ে গেল। আজ মনে হচ্ছে কিছু একটা যেন ঠিক নেই, ঠিকঠাক পড়তে পারছে না। কিছু অক্ষর আচমকাই দুর্বোধ্য ঠেকছে। ইমরোজকে আজ বাইক নিতে দেয়নি রাত্রি। বাড়ি থেকে বেরিয়ে ওরা রিকশায় উঠল। শীতের রাত, ল্যাম্পপোস্টের ঘোলাটের কুয়াশাচ্ছন্ন আলো কেমন মায়া ছড়িয়ে রেখেছে চারদিকে। চারটাও ঘোলাটে, রিকশায় পাশাপাশি বসেছে ওরা। রাত্রির শাড়ি পরেছে আজ, হাতে কাচের চুড়ির রিনঝিন শব্দ কানে যেন মিষ্টি সুরের ঝংকার তুলছে ইমরোজের। আপনার শরীর ঠিক আছে এখন? বুঝতে পারছি না, মনে হচ্ছে জ্বর আবার আসবে। তড়িৎ বেগে রাত্রি নিজের কাচের চুড়ি পরা হাতটা ইমরোজের কপালে রাখলো জ্বর পরিমাপের জন্য। ইমরোজের ভেতরে হঠাৎ কি যেন হয়ে গেল, মনে হলো মুহূর্তটা এখানেই থেমে যাক। না, জ্বর নেই। খারাপ লাগছে? ভেতর ভেতর আছে বোধহয়, বড্ড শীত লাগছে। কেন যে ইমরোজ মিথ্যেটা বলল? রাত্রির আলতো স্পর্শ চাইছিল বোধহয়। একটা মিথ্যে আড়াল করতে দ্বিতীয় মিথ্যেটা বলল, তবে ফলাফল যা হলো তা রীতিমতো অপ্রত্যাশিত। রাত্রি ওর গায়ের শালটা খুলে ইমরোজকে ধরিয়ে দিয়ে বলল, এটা গায়ে জড়িয়ে নিন ভালো করে। কিছুদিন ধরে যেন অন্য একটা রাত্রিকে আবিষ্কার করছে ইমরোজ। অমন পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা রাত্রির ভেতরের অন্য একটা সত্তা। একই মানুষের ভেতরে কত রকম শেড থাকে। দৈত্য সত্তা ধরনের কোনো মনোব্যাধিতে আক্রান্ত নাকি এই মেয়েটা? সন্দিহান হলো ইমরোজ। না না, আপনি তো সোয়েটার পরেননি, অনেক ঠান্ডা ওয়েদার। আমি আপনার মতো গাধামো করে জ্বর বাঁধাইনি, এতটাও ঠান্ডা নয়। বলল বটে, কিন্তু শাল খোলার পরে মৃদু কাঁপছে রাত্রি। ইমরোজ বুঝলো সেটা। ওর কথাই রাগ হলো যদিও, কিন্তু কাজের মধ্যে অদ্ভুত মায়া জড়ানো। ইমরোজ একটা দুঃসাহসিক কাজ করে বসলো। নিজে শাল জড়িয়ে তার উপর অংশটুকুতে রাত্রিকে আবৃত করে নিল। ওর একটা হাত তখন রাত্রির কাঁধে, শাল যাতে পড়ে না যায় সেটা নিশ্চিত করার জন্য। রাত্রি কড়া চোখে তাকাতেই সে বলল, আপনি আমাকে গাধামোর সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। গাধামো করলেও এতটুকু বোধ আছে যে নিজের ভালোর জন্য আরেকজন কষ্ট করছে, সেটা দেখেও তার প্রতিকার না করে বসে থাকবো? কেন জানি না রাত্রির এই কুয়াশার চাদরে ঘেরা রাত, নির্জীব ল্যাম্পপোস্ট, তার মৃদু স্নিগ্ধ আলো, ঘোলাটে চাঁদের মৃদু জ্যোৎস্না, হুট খোলা রিকশা আর পাশে ঘেঁষে বসে ওকে শাল দিয়ে আবৃত করে আলতো হাতে জড়িয়ে থাকা মানুষটা, সমস্ত কিছুকে ভালো লাগলো। ভীষণ ভীষণ ভালো। রাত্রির কথার ঈষৎ খোঁচায় ব্যথিত হয়ে ইমরোজ হাত সরিয়ে নিতে চাচ্ছিল। রাত্রি ইমরোজের হাতটা ধরে রাখলো। শালটা ছোট, তাই কিছুটা সরে এলো ইমরোজের দিকে। কাজটা কেন করলো সে জানে না, শুধু জানে ভালো লাগছে এই কেয়ার করাটা। মুখের কাঠিন্য সরিয়ে মৃদু হাসির রেখা ফুটলো অবচেতনেই। ইমরোজ আশ্বস্ত হয়ে একবার তাকালো ওর মুখের দিকে। মনে হলো এই মেয়ে চাঁদরেল হতে পারে, তবে হাসিটা ভীষণ মিষ্টি। কেমন মোহবৃষ্ট হয়ে গেল ইমরোজ অবচেতনেই। ইমরোজের মনে হলো অব্যাখ্যায় কত কি যে ঘটে যায়, মুহূর্তটা যেন পড়া বাস্তব। বৈজ্ঞানিক কল্পকাহিনীর সেই প্যারালাল ইউনিভার্সে ঘটা কোনো ঘটনা যেন দুজনে অদ্ভুত নৈঃশব্দের বাঁধনে আটকে গেছে যেন, অথচ নৈঃশব্দের ভিড়েও কত অদৃশ্য অব্যক্ত কথার আনাগোনা। রাত্রি আর ইমরোজ ফেরার পরে ওদের হাসি খুশি দেখে ভীষণ ভালো লাগলো আনোয়ারার। তার মনটা প্রফুল্ল হয়ে উঠল। মনের উপরে জোর দেওয়া তার পছন্দ নয় কোনো কালেই, কিন্তু কখনো কখনো সন্তানের ভালোর জন্য একটু শক্ত হওয়াই যায় বলে মনে হলো। তোমরা খেয়েছো মা? হ্যাঁ রে, ওষুধ? খেয়েছি। তোর শরীর ঠিক আছে এখন? রাত্রি উত্তর দিল, এখনো পুরোপুরি ঠিক নেই মা, রিকশায় জ্বর জ্বর লাগছিল বললেন। ইমরোজ মুহূর্তেই অপ্রতিভ হয়ে যেতে তিনি বুঝে নিলেন বিষয়টা। বললেন, কক্সবাজারের ওয়েদার ওর সহ্য হয়নি, সেজন্য মনে হয়। তোর সেবা যত্নে ছেলেটা সুস্থ হয়ে উঠেছে। রাত্রি কেন জানে না কিঞ্চিত লজ্জা বোধ করলো। সে প্রসঙ্গ পরিবর্তন করে বলল, মা, ইপসিতার বিয়ের বিষয়টা আবার শুরু করব ভাবছিলাম। হাতের কাজ ঝুলিয়ে রেখে তো লাভ নেই। মা, তুমি কিন্তু আমাকে খোঁচাচ্ছ।
রাত্রি হেসে ফেলল। ওর হাসি দেখে ইমরোজের পুরনো রাগের খানিকটা ফিরে এলো। ওনাকে দেখে শিখতে হবে। কি শিখবো? ঘটকালি? করে দেখান পারলে। মুখ দিয়ে বলার সময় অনেক কিছু বলা যায়, করতে গেলে দৌড় বোঝা যায়। আবার লোকটা ওকে ওর প্রফেশন নিয়ে খোঁচা দিয়েছে, সেটা চুপচাপ হজম করার মতো রাত্রি নয়। আপনি বলতে চাইছেন এখন যদি আমি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করতে চাই তাহলে আমাকে আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে পার্টিসিপেট করে প্রেসিডেন্ট হতে হবে, নইলে সমালোচনা করতে পারবো না। অকাঠ্য যুক্তিতে রাত্রি খানিকটা দমে যাচ্ছিল। একটু সময় নিয়ে উত্তর দিল। তার প্রয়োজন হবে না, কিন্তু প্রপার ক্রিটিসাইজ করার জন্য এই বিষয়ে ন্যূনতম জ্ঞান তো থাকতে হবে মাথায়, নইলে সমালোচনাটা খাপা আর অন্তঃসারশূন্য মনে হবে। বলেই ভেতরে চলে গেল রাত্রি। এই লোক জীবনেও ভালো হবে না। অপরদিকে ইমরোজের মনে হলো সেদিনের পরে আবার যে কেন মেয়েটার দুর্বল জায়গা নিয়ে কথা শোনাতে গেল। একটু আগের মুহূর্তটা এত সুন্দর ছিল, তার রেশটা গড়বড় করে দিল। আনোয়ারা বললেন, যা ঘরে যা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। পুরনো মুরব্বীরা বলতেন, ভুল বলেননি কিন্তু। তুমি সবসময় ওর পক্ষ নাও কেন মা? আমি তোমার ছেলে, এখন আমি তোমার পর হয়ে গেছে। আনোয়ারা ছেলের মাথায় হাত দিয়ে হেসে বললেন, রাত্রির কথাটা ভেবেছিস? শুধু রাত্রি না, প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে নিজের চেনা জগৎ, কমফোর্ট জোন ছেড়ে চলে আসতে হয় সম্পূর্ণ অপরিচিত একটা পরিবেশে। অ্যাডজাস্ট করতে হাজারটা কম্প্রোমাইজ করতে হয়। তোকে তো নিজের রুমটা ছাড়া আর কিছু এখনো অবধি কম্প্রোমাইজ করতে হয়নি, তাই বুঝিস না। রাত্রে আমাদের ভর বাসায় এখানে এসেছে, ওকে পুরোপুরি না পারি, অন্তত নিজেদের জায়গা থেকে কিছুটা হলেও কমফোর্ট জোন দিতে পারবো না আমরা? চেষ্টা করা উচিত না? ইমরোজ আর কিছু বলল না। মার কথাগুলো ওর মাথায় প্রবল আলোড়ন তুলল। সত্যিই তো, সে এভাবে ভেবে দেখেনি কদিন পরে ইপসিতারও বিয়ে হবে। তখন ওর হাজবেন্ড যদি ওর মতো আচরণ করে, সে নিজেই তো মেনে নিতে পারবে না। ভাবতে ভাবতে ধীর পায়ে সে নিজের ঘরে এলো। রাত্রি মুঠো ফোনে কথা বলছিল। আন্টি চিন্তা করবেন না, ভাইয়া অমত করবে না। তাছাড়া মাও জানিয়েছেন তার শোভাকে পছন্দ হয়েছে। একেবারে এঙ্গেজমেন্ট? অপর প্রান্তের কথাগুলো ইমরোজ শুনতে পাচ্ছে না। রাত্রি মনোযোগ দিয়ে শুনছিল। এরপর বলল, আমি বুঝতে পেরেছি আন্টি, তবুও পাত্রপাত্রী একবার সরাসরি কথা বলে নিলে ভালো হতো না? ঠিক আছে আন্টি, আমি বাসায় কথা বলে আপনাকে জানাবো। ইমরোজ কথা বলার সুযোগ পেল না। রাত্রি তার মাকে কল দিল। মা শোনো, শোবার মা কল করেছিলেন, আন্টি চাইছেন দেখতে যাবার দিনই একটা চূড়ান্ত ব্যবস্থা হোক। আসলে দেখে এসে রিজেক্ট করা বিষয়টা অপমানজনক হয়ে যায়, ওনার কথাটাও ফেলে দেবার মতো না। তুমি কি বলো? আমি তোর বাবার সাথে কথা বলে জানাই। মায়ের সাথে কথা বলতেই মোবাইলটা কান থেকে নামাতেই ইমরোজ বলল, উৎপলের নিজের মতামত ছাড়া ওর বিয়ে ঠিক করে ফেলেছেন? ওর তো পছন্দ অপছন্দ থাকতে পারে। নেই, থাকলে সবার আগে আমি জানতাম। তারপরও কনফার্ম হবার জন্য আমি ওকে আজকেই জিজ্ঞাসা করেছিলাম, নাই করেছে। তারপরও আপনারা ইপসিকে জিজ্ঞাসা করেছিলেন? করেননি তো। নিজেরা যা করেননি সেটা নিয়ে দয়া করে জ্ঞান কপচাবেন না। কথার ছিঁড়িছাদ নেই এই মেয়ের, জ্ঞান পচাবেন না। রুচিশীল মানুষ এভাবে কথা বলে। ইপসিতা বাচ্চা একটা মেয়ে, ওইসবের সময় পায়নি, তাই জিজ্ঞেস করার প্রয়োজন হয়নি। বাচ্চা মেয়ে, তাহলে বিয়ের জন্য উতলা হচ্ছেন কেন? আগে বড় হোক, তারপর ভাবেন। ইমরোজ প্রসঙ্গ পরিবর্তন করে বলল, আমার ওষুধ নিয়ে যায় না ওই বাড়িতে, আপনি রেখেছিলেন, দেবেন প্লিজ। দিচ্ছি। রাগ চেপে নির্লিপ্ত গলায় কথাটা বলে গ্লাসে পানি ঢেলে ওষুধ বের করে ইমরোজকে দিল সে। থ্যাংক ইউ রাত্রি। হেসে বলল ইমরোজ। গরু মেরে জুতাদান করার দরকার নেই। অভিমানী গলায় বলল রাত্রি। রাগলে আপনাকে ভীষণ সুন্দর লাগে রাত্রি। ইমরোজ স্ত্রীর মনোভঞ্জনের উপায় খুঁজে না পেয়ে যা মুখে এলো বলে ফেললো। আশ্চর্য হয়ে দেখলো মেয়েটা সত্যিই হেসে ফেললো এবার। নিটোল প্রশান্তিদায়ক স্নিগ্ধ মিষ্টি হাসি। আপনি যখন অপ্রস্তুত হয়ে কিঞ্চিত বোকা বোকা আচরণ করে ফেলেন, তখন আপনাকে ভীষণ কিউট লাগে ইমরোজ, একদম আদুরে বেড়াল ছানার কিউট।
বলেই আদর করে ছোট্ট শিশুদের যেমন করে গাল টিপে দেয় তেমন করে ইমরোজের গাল টেনে দিল রাত্রি। ইমরোজ একই সাথে লজ্জা পেল কিঞ্চিত, রাগ হলো অনেকটা, এবং সবচাইতে আশ্চর্যজনক এবং ভয়াবহ ব্যাপার হলো ওর ভালোও লাগলো। আমি মোটেও বোকা বোকা আচরণ করি না। আর বিড়াল ছানা মানে? বেড়াল ছানা মানে বেড়ালের বাচ্চা। আপনি দেখছি বাংলাতেও ভীষণ কাঁচা, পড়ান কিভাবে? দুষ্টু হাসি রাত্রির চোখে মুখে। আপনি ভীষণ চাচ্ছে তাই। আপনিও। ইমরোজকে জ্বালাতে ওর এত ভালো লাগে, সত্যি সত্যি আদুরে লাগে। তখন তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মুখ ফুলিয়ে ইমরোজকে ফুঁসতে দেখে রাত্রি সশব্দে হেসে ফেলল। ইমরোজ আরো বিরক্ত হলো। কোনো মানে হয়? একদম হাসবে না। এখানে হাসতে বারণ বুঝি? কই, কোথাও নিষেধ আজ্ঞার সাইনবোর্ড তো দেখছি না। ইমরোজ কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। রাত্রি তখনও মাথা দুলিয়ে দুলিয়ে হাসছে। ফাসিল মেয়ে। কাঁথায় প্যাকেট হয়ে থাকা ইমরোজের অস্ফুট স্বরে বলা কথাটা অবশ্য রাত্রির কান পর্যন্ত এলো না। মায়ের কাছ থেকে বিয়ের কথা পাকাপাকি হবার কথা শুনে মাথায় একসাথে হাজারটা বজ্রপাত হলো উৎপলের। সে ইপসিতাকে কল দিয়ে বলল, ইপসিতার জন্য যে দুইজন পাত্র শর্টলিস্টেড ছিল আগে, এর মধ্যে একজন ইতিমধ্যে বিয়ে করে ফেলেছে, আর একজনের সাথে কথা হয়েছে, সাথে নতুন বায়োডাটা আর জাহিদের দেওয়া ক্যারেক্টার সার্টিফিকেট থেকে আরেকজনকে সিলেক্ট করেছে। রাত্রি নতুন ক্লায়েন্টদের সাথে আজ একটা মিটিং ফিক্স করেছে রেস্টুরেন্টে। ইমরোজ যাচ্ছে সাথে। ইমরোজ তাড়া দিয়ে বলল, আপনাদের তো আবার রেডি হতে কমপক্ষে 1 ঘন্টা লাগে, এখনই শুরু করে দিন, নলে দেরি হয়ে যাবে। আমাদের মানে? ভ্রু কুচকে প্রশ্ন করলো রাত্রি। মেয়েদের। রাত্রি ইমরোজের দিকে কিছুটা এগিয়ে এসে বলল, তাই নাকি? অনেক এক্সপেরিয়েন্স মানুষ তো আপনি। মেয়েদের রেডি হবার সময়ের উপরেই পিএইচডি করে ফেলেছেন মনে হচ্ছে। নর্মাল কমন সেন্স থাকলে এটা বোঝা যায়। আজকে দুইজন একসাথে রেডি হতে শুরু করব, দেখি কারটা আগে হয়। ওকে? ইমরোজ আত্মবিশ্বাসী গলায় বলল, আপনি বলতে চাইছেন আপনি আমার আগে রেডি হতে পারবেন? ইম্পসিবল। চ্যালেঞ্জ নিচ্ছেন? সানন্দে, আমি কখনো চ্যালেঞ্জ হারিনি। দেখা যাক, হারলে কিন্তু পেনাল্টি আছে। কি পেনাল্টি? যে জিতবে তার বলা একটা উইশ পূরণ করতে হবে। যেমন? ভাবতে থাকুন, আমি আমারটা ভাবছি। ওকে, শুরু হোক তবে। রাত্রি ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে জামাটা পাল্টে নিল। এরপর মুখে ময়শ্চারাইজার লাগিয়ে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে চুলটা আঁচড়ে নিল। এরপর ড্রেসিং টেবিল দখল করে রাখা ইমরোজ তখন হাতে ঘড়ি পড়ছিল। চুল আঁচড়ানো, পারফিউম দেওয়া বাকি। চলুন চলুন। ইমরোজ ভূত দেখার মতো চমকে উঠল। বিস্মিত গলায় বলল, আপনি রেডি? কি করে সম্ভব? হ্যাঁ, কেন? আপনার বাকি এখনো? হ্যাঁ, ওই আর একটু। তার মানে আপনি হেরে গেছেন? অল্পের জন্য। হার মেনে নিতে কষ্ট হচ্ছে ইমরোজের। হার তো হারই হয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যে আগে ফিনিশিং লাইন ক্রস করে সেই জয়ী হয়। 1 সেকেন্ড পরে এলেও সে সেকেন্ড যৌথভাবে জয়ী হয় না, জানে না? দুষ্টু হাসি রাত্রির চোখে মুখে। ইমরোজ ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আমাকে এখন কি করতে হবে? সেটা ক্রমশ প্রকাশ্য। এখন চলুন তো, এমনিতেই দেরি করে ফেলেছেন। এখন কথা বলে নষ্ট করার মতো সময় নেই। এই মেয়ে ভীষণ বিপজ্জনক। তার একটা ইচ্ছে পূরণের বাধ্যতার ঝুঁকি মাথায় নিয়ে হতাশ ইমরোজ বেরিয়ে এলো। রাত্রি মনে মনে হাসছে ভীষণ। আনোয়ারের ব্যাংকে কাজ আছে, তিনি আগেই বেরিয়ে গেছেন। উৎপল আর ইপসিতা রেস্টুরেন্টে বসে আছে। ইপসিতা 2 হাতে মাথা চেপে ধরে কান্না নিবৃত করার চেষ্টা করলো। ওরা রেস্টুরেন্টে বসেছে আজ। এখন কি করব আমরা? উৎপল বলল, সব বলে দেওয়া ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই ইসপি। প্রথমেই বলে দিলে ভাইয়া হয়তো খুব রাগ করতো, মারটারও দিতে পারতো হয়তো, কিন্তু এখন সব বলতে গেলে ওদের বিয়ের কথাগুলো বলতে হবে। কি হবে বুঝতে পারছো? কাঁদো কাঁদো গলায় বলল ইপসিতা। উৎপল ওকে অভয় দেবার চেষ্টা করে বলল, হ্যাঁ, রাত্রে হয়তো মন খারাপ করতো, কিছুদিন কথা বলা বন্ধ রাখতো, অভিমান করতো, কিন্তু এখন? কিছুক্ষণ থেমে আবারও বলল, প্রথমে আমাদের ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়া ভীষণ ভুল হয়েছে। সব দিক তলিয়ে ভাবা উচিত ছিল। সবকিছু এখন প্যাচালো হয়ে গেছে। তাহলে আর কি, তুমি ওই শোভা নাকি, ওকে বিয়ে করে সংসার করো, আমিও নাচতে নাচতে ওদের ঠিক করা ছেলে বিয়ে করি, এটাই বলতে চাও? যেন কিছুই বোঝেনি এমন ভাবে বলল রাত্রি। ইপসিতা দাঁতে দাঁত চেপে কথাটা বলে রেগে উঠে দাঁড়ালো। উৎপল উঠে ওর হাতটা ধরেছে মাত্র।
সাথে সাথে জায়গায় জমে গেল। ইপ্সিতাও ততক্ষণে সামনে তাকিয়ে প্রস্তরবৎ হয়ে গেল। ইমরোজ আর রাত্রি বিস্ফোরিত দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি ওদের হাতের দিকে। ইপ্সিতা চট করে সরে গেল। ইমরোজের চোখ কোটর ছেড়ে বেরিয়ে আসছিল প্রবল রাগে। আস্তে অথচ শীতল গলায় সে ইপ্সিতার উদ্দেশ্যে বলল, আমি তোকে বিশ্বাস করতাম, তুই। ওর গলা চড়ছিল। 2 পা এগিয়েছিল বোনের দিকে। রাত্রি এগিয়ে এসে ওর হাতটা ধরে বলল, ইমরোজ, এটা পাবলিক প্লেস, এখানে সিন ক্রিয়েট করবেন না। আমরা বাসায় গিয়ে বসি। এরপর উৎপলের দিকে তাকিয়ে বলল, ভাইয়া, আশা করছি এর একটা উপযুক্ত ব্যাখ্যা তোমার কাছ থেকে পাবো। বাসায় বাবা মা আছে, তুমি আমাদের সাথে চলো। রাত্রির এই ঠান্ডা গলার সাথে উৎপল পরিচিত। 4 জন বাইরে এলো। উৎপলের বাইকের দিকে ইমরোজ বীজ দৃষ্টিতে তাকালো। ইপ্সিতা প্রবল আতঙ্কে জমে গেছে। বড় ভাইকে সে ভীষণ সমীহ করে। ইমরোজের বাইকের পেছনে গিয়ে বসলো। রাত্রি বসলো উৎপলেরটাই। আনোয়ারা তখনও ফেরেননি দেখে ওরা স্বস্তি পেল। বসার ঘরে 4 জন বসলো। ইমরোজ গজগজ করছিল। রাত্রি গলার শীতলতা ধরে রেখে উৎপলকে বলল, তোমাদের মধ্যে এসব কতদিন থেকে চলছে ভাইয়া? আমাদের বিয়ের সময় থেকে? উৎপল সিদ্ধান্ত নিয়েছে একবার যখন সামনে চলে এসেছে তখন আর নতুন করে কোনো মিথ্যা কথা বলবে না। একটা মিথ্যার পথ ধরে অসংখ্য মিথ্যে সারি বেঁধে আসতে থাকে। অনেক দিন থেকে। তোমাকে আমি সেদিন জিজ্ঞাসা করেছিলাম ভাইয়া, তুমি না করেছিলে। আমি শোভাদের পরিবারে কথা বলে এঙ্গেজমেন্ট ফিক্স করলাম। ওদের কি জবাব দেব? কেন ছোট করলে আমাকে? স্পিতার বিয়ের জন্য যেদিন তুই ইন্টারভিউতে রাখলি সেদিন ও তোকে চিনতে পারে। তোদের ঝগড়া করতে দেখে খুব ভয় পেয়ে যায়। আমরা পরস্পরকে হারানোর ভয়ে তোদের মিলিয়ে দেওয়ার প্ল্যানিং করি। আস্তে আস্তে সমস্ত ঘটনার পেছনের ষড়যন্ত্রের জাল উন্মোচিত হতে থাকলো উৎপলের কথায়। সব শুনে ইমরোজ আর নিজেকে সামলে রাখতে পারলো না। জীবনে কোনোদিন যা করেনি তাই করলো। উঠে ইপ্সিতার সামনে গিয়ে ওর গালে চড় মেরে দিল। আবার হাত তুলতে যাচ্ছিল রাত্রি, আর উৎপল এসে থামালো। ইমরোজ, ও বড় হয়েছে, গায়ে হাত তোলা কোনো সমাধান নয়। আপনি একটা কথা বলবেন না। এটা আমার আর আপনার বোনের ব্যাপার। এটা আমার আর আমার বোনের ব্যাপার। রাত্রি ইমরোজের হাত ছেড়ে পিছিয়ে এলো সাথে সাথে। ও শুধু বিশ্বাসই ভাঙেনি, একটা অত্যন্ত গর্হিত কাজ করেছে। ওর জন্য আমাকে বিয়ে করে কতটা সাফার করতে হয়েছে। সবকিছু খেলা, আমার জীবনটা শুধুমাত্র ওর জন্য শেষ হয়ে গেল। রাত্রির কি হলো জানে না। উৎপলের উপরে ওরও রাগ হচ্ছে, কিন্তু সেটাকে ছাপিয়ে একটা অবর্ণনীয় কষ্ট ওকে তাড়িত করলো। হ্যাঁ, বিয়ের পরে প্রথম কিছুদিন সে ইমরোজকে ভীষণ বিরক্ত করেছে। সেও তো করেছে, কিন্তু ওর ধারণা হয়েছিল কক্সবাজার থেকে ফেরার পরে ওদের সম্পর্কের উন্নতি হচ্ছিল। সে হয়তো একটু বেশি ভেবে ফেলেছিল। নইলে ইমরোজ এখনো ভাবে এই বিয়ে করে ওর জীবন শেষ হয়ে গেছে। সে এগুতে পারেনি। ছি ছি, লজ্জায় ওর মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। তাছাড়া আরেকটা কি যেন বলল, ওর আর ওর বোনের মধ্যে সে কেউ নয়, কিছুই নয়। ওর কোনো অধিকার নেই। আপনার যেহেতু মনে হচ্ছে এই বিয়েটা করে আপনার জীবন শেষ হয়ে গেছে, আমি স্বেচ্ছায় আপনার জীবন থেকে চলে যাচ্ছি না হয়। রাত্রি, কি বলছিস এসব? উৎপল এই ভয়টাই পাচ্ছিল সেদিন থেকে। অনুশোচনায় সে শেষ হয়ে যাচ্ছে। আমার ডিসিশন চেঞ্জ হয় না, তুমি তো জানো ভাইয়া। ইমরোজও ততক্ষণে সম্বিতে ফিরেছে, কিন্তু একবার কোনো কথা বলে ফেললে ফিরিয়ে নেবার উপায় নেই। সে মাথা নিচু করে বসে পড়ল সোফায়। সব রাগ গিয়ে পড়ল বোনের উপরে। ইপ্সিতা বসে বসে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। ওদের 2 ভাই বোনের সামনে দিয়ে রাত্রি বেরিয়ে গেল ভাইয়ের সাথে। ইমরোজ বাধা দেবার চেষ্টা করলো না। ওর রাগের মাথায় বলা একটা কথার জন্য চলে যাচ্ছে যাক। ও কি মানুষ নয়? ওর দিকটা একবার সে ভেবেছে? সে বোনকে কতটা ভালোবাসে, বিশ্বাস করে, এটা তো রাত্রি জানে। বিশ্বাস ভাঙার কষ্টে বোনকে শাসন করে দুটো কথা শোনালে সেই কথা গায়ে মেখে নিতে হয়। সব বোঝার দায় কি করে একার? সে আটকাবে কেন? রাগে অভিমানে সে কাঠ হয়ে বসে রইল। প্রকৃতির ঋতুচক্রের মতো মানুষের জীবনেও ঋতু পরিবর্তন ঘটে। পার্থক্য শুধু জীবনের ঋতুচক্রের পরিবর্তন ক্যালেন্ডারের নিয়ম মেনে হয় না। ভীষণ আনপ্রেডিক্টেবল সেটা। হুটহাট এই বর্ষা, আবার নিমেষেই গ্রীষ্মের খরতাপ। কখনো আকস্মিক ভাবেই বইতে থাকে বসন্তের মাতাল হাওয়া। 2 পরিবারের 4 জন মানুষের জীবনে বসন্ত আসি আসি করেও অসময়ে নেমে এসেছে বর্ষা মৌসুম। রাত্রি গতকাল নিজের বাসায় চলে এসেছে উৎপলের সাথে। নিজের ঘর থেকে বের হয়নি।
রাতে একবার বেরিয়ে খেয়ে আবার দরজা বন্ধ করেছে। অনেকদিন কাজে ফোকাস করা হয়নি, এবার সব ছেড়ে আবার শতভাগ মনোযোগ বিবাহ.com-এ দিতে হবে। ওই ঝগড়াটে গাধাটার কথা সে জীবনেও ভাববে না, মরে গেলেও ভাববে না। নিজের স্বাধীনতা নিয়ে থাকুক, আজীবন স্বাধীনতা উপভোগ করুক, সে ফিরেও তাকাবে না। রাত্রির থমথমে মুখ দেখে মায়া উৎপলকে ধরেছিলেন। ছেলের মুখে সমস্ত বৃত্তান্ত শুনে তার ইচ্ছে করেছে ছেলেকে কয়েকটা চড় মারতে। রাত্রে ইমরোজের বিয়ে নিয়ে তিনি কিছু বললেন না। আমি কি সাধে বলি বাপের মতো স্থূল বুদ্ধি পেয়েছিস? রাত্রি তোকে কতবার জিজ্ঞেস করলো, আমি জিজ্ঞেস করলাম, তুই তখনও কিছু বলিসনি। এখন ডেট ঠিক হয়ে গেছে এঙ্গেজমেন্টের, সব ছেলে খেলা তোর কাছে। তোমরা যে বিয়ে চূড়ান্ত করে ফেলবে এটা কি তখন বুঝতে পেরেছিলাম নাকি? কেন বুঝবি না? তোর বিয়ে নিয়ে কতদিন থেকে কথাবার্তা চলছে, এটা জানতি না তুই? ভেবেছিলাম কিছুদিনের মধ্যে একটা বুদ্ধি ঠিক করে ফেলবো, সব এত তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।